এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রোর কাজ। 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। নওগাঁ ও গাইবান্ধায় বন্যায় বাঁধ ভেঙে ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে অসংখ্য মানুষ। কর্মহীন দিন যাপন করায় অসুস্থ হচ্ছে প্রবীণ জনগোষ্ঠী, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ গঠনের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেট্রো রেল সরাসরি লাইন বদল হবে কিনা ঠিকই, কিন্তু স্টেশনে প্রায় সবকটি লাইনে কোনো না কোনোভাবে সংযুক্ত থাকবে। সবচেয়ে বড় স্টেশন বা ইন্টারসেকশনটি কেন্দ্রীয় রেল স্টেশন কমলাপুরেই করার পরিকল্পনা আছে। সেগুলো ঠিক কিভাবে হবে তার উত্তর খুঁজেছেন মোহাম্মদ নুরনবী। একই সাথে উড়াল ও পাতাল মেট্রো যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্মাণের দুই পর্যায়ে প্রথম মেট্রো এমআরটি লাইন 6 উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল কাজ শেষ। আবার সম্প্রসারিত অংশ তৃতীয় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর ডিসেম্বর 2025 সালে শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এদিকে দ্বিতীয় মেট্রো এমআরটি লাইন 1 পূর্বাচল ও প্রগতি সরণি দুই রুটে বিভক্ত। পূর্বাচল রুট উড়াল হলেও প্রগতি সরণি রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর পুরোটাই মাটি নিচ দিয়ে নির্মিত হবে। মতিঝিল থেকে কমলাপুর স্টেশনের যে পিয়ারগুলো আছে সেগুলো আমরা তোলা শুরু করেছি। কমলাপুরে আমাদের এরকম একটা বড় জাংশন হবে, এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, এই 4টা লাইনের একটা এখানে জাংশন হবে। দেশের প্রথম উড়াল মেট্রো এমআরটি লাইন 6 ও পাতাল মেট্রো এমআরটি লাইন 1 এর আন্তঃসংযোগ হচ্ছে কমলাপুরে, যেখানে কমলাপুর স্টেশনের মূল ভবনের পাশে আরেকটি স্টেশন নির্মাণ করা হবে। পাতাল অংশে থাকবে পাতাল মেট্রোর স্টেশন, উড়াল অংশে থাকবে উড়াল মেট্রো স্টেশন। কোনো যাত্রী যদি চায় মেট্রোতে এসে সাধারণ ট্রেনে উঠতে পারবে, সাধারণ ট্রেনের যাত্রী আবার মেট্রোতেও উঠতে পারবে। আর এই স্টেশনটি নির্মাণের ফলে ঐতিহ্যবাহী যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে তার সৌন্দর্য কোনো অংশেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ ভবনটি যাতে আরও স্পষ্ট করে দেখা যায় সেই চেষ্টাই করবেন প্রকল্প সংশ্লিষ্টরা। এখন কিন্তু এমআরটির মাধ্যমে এই স্টেশনের জনসাধারণের ভিতরের অংশের সৌন্দর্য এবং বাইরের অংশের সৌন্দর্য দেখতে পারবে, এবং তার সাথে আমরা যে এমআরটি স্টেশনটা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে স্থাপত্য নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা এটা তৈরি করছি। একইভাবে তৃতীয় মেট্রো এমআরটি লাইন 5 নর্দার্ন ও সাউদার্ন রুটে কয়েকটি আন্তঃসংযোগ রয়েছে। লাইন 5-এ নর্দার্ন রুটে লাইন 6 মিরপুর 10 নম্বর স্টেশনে এবং লাইন 5-এর সাথে লাইন 1-এ ক্রসিং হবে নতুন বাজার স্টেশনে। সাউদার্ন রুটটি গাবতলী মাল্টিমোডাল হাব থেকে কলাবাগান, কাউরান বাজার, হাতিঝিল হয়ে আফতাবনগরে এসে একটা ইন্টারসেকশন নেবে লাইন 1-এর সাথে। এই লাইনটির শেষ প্রান্ত দাসেরকান্দি। নতুন বাজারে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এমআরটি লাইন 5 লাইন 1, এই দুটার একটা জাংশন হচ্ছে। আমাদের বড় আরেকটা জাংশন হবে আমাদের গাবতলীতে। গাবতলীতে 4টা লাইনের একটা ইন্টারচেঞ্জ হবে, 2, 4, 1 এবং নর্দার্ন রুট এবং সাউথ। অন্য লাইনগুলো এমআরটি লাইন 4 মতিঝিলের ইন্টারসেকশন নিয়ে চলে যাবে নারায়ণগঞ্জ। এমআরটি লাইন 2 সাভার ইপিজেড থেকে হেমায়েতপুরে এসে ইন্টারসেকশন নেবে লাইন 5-এর সাথে। একইভাবে মোট 6টি মেট্রো দিয়ে 2030 সালের মধ্যে একটি শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা সরকারের। মোহাম্মদ নুরনবী, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধা ও নওগাঁয় নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে আছেন বন্যার পানিতে প্লাবিত এলাকার বাসিন্দারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্ভোগে করতোয়া পাড়ের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার 21টি গ্রামের 25,000 মানুষ পড়েছেন বিশুদ্ধ পানির সংকটে। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। নওগাঁয় আত্রায়ের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দিনরাত কাজ করছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানির স্রোত না কমা পর্যন্ত সড়ক মেরামত সম্ভব নয়। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 1,500 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
গড়ায়ু বাড়ার কারণে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। দেশে বর্তমানে 1,53,00,000-এর বেশি প্রবীণ ব্যক্তি রয়েছেন। 2050 সাল নাগাদ এ সংখ্যা পৌঁছাতে পারে 4.5 কোটিতে। বিপুল এই জনগোষ্ঠীর বড় অংশই সাধারণত কর্মহীন জীবনযাপন করেন, যে কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়েন তারা। অথচ প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো গেলে তা হতে পারে দেশ ও সমাজ গঠনের এক সহায়ক শক্তি। মফিউর রহমানের রিপোর্ট। সাল 1921। মানুষের গড়ায়ু ছিল মাত্র 20 বছর। 100 বছর পর 2023 সালে এসে গড়ায়ু দাঁড়িয়েছে প্রায় 73 বছরে। এর পেছনে কাজ করেছে যুদ্ধবিগ্রহ, মহামারী কমে যাওয়া, চিকিৎসা বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার উন্নয়ন সহ জনসচেতনতা বৃদ্ধি। মানুষের গড়ায়ু বাড়ার কারণে ষাটোর্ধ্ব বা প্রবীণ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। জরিপ বলছে 2001 সালে দেশে মোট জনসংখ্যার 6.23% ছিলেন প্রবীণ জনগোষ্ঠী। 2022 সালে এ হার বেড়ে দাঁড়ায় 9.28%। বর্তমানে দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা 1,53,00,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সাল নাগাদ দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা হতে পারে 4 কোটি। ওই সময়ে মোট জনসংখ্যার হিসেবে তা হবে প্রায় 22%। বিপুল এ জনসংখ্যার সিংহভাগই সাধারণত কর্মহীন সময় কাটান, অথচ তাদের ঝুলিতে রয়েছে নানা মূল্যবান অভিজ্ঞতা। নবীনদের জন্য যা হতে পারে দিক নির্দেশনার অনুষঙ্গ। রিটায়ারমেন্ট পিপুলদেরকে কর্মক্ষম করার আমাদের দেশে এখনো কোনো স্কোপ তৈরি হয়নি। এটা যদি হতো তাহলে রিটায়ারমেন্ট তারা ভাবতো না। বিনিময়টা হওয়া দরকার এবং অভিজ্ঞতা তারা নিলে, নতুনরা যেটা জানে না প্রবীণদের কাছ থেকে জানলে অবশ্যই দেশের জন্য উপকার হবে। চাকরি থেকে অবসর নেয়ার পর কর্মহীন জীবনযাপন, আর্থিক দুশ্চিন্তা মানুষকে দ্রুত বুড়িয়ে তোলে। শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। সম্মানের বিনিময়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে। গভর্নমেন্টের যে টপ লেভেলের যারা আছে, যেমন সচিব লেভেলের যারা আছে, তারা কিন্তু রিটায়ার্ড করলেও তাদের এক জায়গায় না এক জায়গায় রেভলিউশন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরের লেভেলটাকে গভর্নমেন্ট আর টেক কেয়ার করতেছে না। আমি যখনই সচ্ছল থাকবো, আমার যা আমি চাচ্ছি তাই আমি পাবো, তখন আমার কোনো টেনশন থাকবে না, আমি সুস্থ থাকবো, সবল থাকবো। প্রবীণদের কর্মক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি প্রয়োজনে নানা কাজে নিজেকে ব্যস্ত রাখা। 65 ইয়ার্সের পরে স্ট্রেস কমায় সে যদি একটা পরিকল্পিত জীবনের ধারায় চলে, সে অনেকদিন সুস্থভাবে জাতি, দেশ এবং মানুষের জন্য কল্যাণ করে যেতে পারবে। রিটায়ার করার পরে আরও বেশি মুভমেন্ট বাড়াইতে হবে, একটু হাঁটাহাঁটি করা, বাজারে হেঁটে যাওয়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, যোগব্যায়াম করা, এগুলো করলে পরে তার সব কিছু পরিপূর্ণ থাকবে। অবসরের পর অলস জীবন নয়, বরং প্রাণবন্ত কর্মচঞ্চল থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে সমাজ ও দেশকে ঋদ্ধ করবেন আমাদের অগ্রজরা। তাদের হাত ধরেই এগিয়ে যাবে সমাজ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। একসময় যারা জীবনের সর্বস্ব দিয়ে সন্তানদের বড় করেছেন, তারা এখন বৃদ্ধাশ্রমে। সন্তানদের অযত্ন আর অবহেলার শিকার এই মানুষগুলোর ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। নীলফামারীর প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। একজন তো গেল আর একজন আছে, কোনো না কইছে বেটা ভাই ওর বিরুদ্ধে। সংসার বড় নির্মম এক জায়গা। যাদের সারা জীবন মায়া মমতা দিয়ে বড় করা হয়, একসময় সেই সংসারের মানুষগুলো আর দেখে না তাদের। নানা অজুহাতে বুড়ো বয়সে বাবা মাকে রেখে যায় তারা বৃদ্ধাশ্রমে। পরিবার পরিজনহীন সকাল দুপুর সন্ধ্যা কাটতে থাকলেও তাদের মন পড়ে রয় সেই সংসারেই। আমার বোন ওখানে রাখে গেছে, আমি 13-14 মাসের মতো হচ্ছে। বউ মারা গেছে, ছেড়ে গেছে শ্বশুর বাড়ি, বেরিয়ে আছে পড়ার বাড়ি। টিপি দেখি, 3 বেলা খাই, খাওয়া দাওয়া করে সাজু আব্বা খেলে। ভাড়া বাড়ি ছিলাম সোদপুরে, ওখান থেকে সাজু আব্বা আমাকে নিয়ে আইছে, এই এখানে আসি, এখনো ভালোই আছি। এখন আমার হাত পা পড়ে গেল, মাইয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখন আমার খবর দিয়ে ধরিয়েছে বাবা গাড়ি, টেম্পু করে। এই সাগন থেকে আসি, 1 বছর থেকে আসি।
10% জমির ওপরে নির্মিত নীলফামারী জেলার একমাত্র নিরাপদ বৃদ্ধাশ্রমে আছেন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও পরিবার পরিজন বিচ্ছিন্ন 23 জন বাবা মা। সাজুদার রহমান সাজু নামে এক ব্যবসায়ী 2018 সালে গড়ে তোলেন এই নিরাপদ বৃদ্ধাশ্রম। কোনো বৃদ্ধাশ্রমই কাম্য না, সবাই প্রতিটা সন্তান যেন ভুল বুঝে তার বাবা মাকে ফেরত নিয়ে যায়, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমি পাইছি এবং 27টা বৃদ্ধ বাবা মাকে আমি তাদের ইয়ের মধ্যে ফেরত দিতে পাইছি এবং এখানে সকল বিধবার মধ্যে থাকা খাওয়া চিকিৎসা কাগজ সব ফ্রি, সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলছে। এখানে কাজ করেন মঞ্জিলা পারভিন, জানান অসহায় মানুষদের সেবা করতে পেরে গর্বিত তিনি। আমি এখানে নিরাপদ বৃদ্ধাশ্রমে সকল দায়িত্ব হিসেবে আছি। এখানে 22-23 জন বৃদ্ধ মা বাবা আছে, আমি তার সেবা করি। প্রতিষ্ঠার 6 বছরে 27 জন বাবা মাকে সন্তানদের কাছে ফিরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃদ্ধাশ্রমটি সচল রাখতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মুক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং শিশু সন্তান মেহেদি হাসান জয়। বাবুল ও শাহিদা পোশাক কারখানার শ্রমিক। আশুলিয়া থানার উপপরিদর্শক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের ঘটনা আরও 3 দিন আগের বলে ধারণা করছে পুলিশ। গোপালগঞ্জে অনাবাদি পতিত জমি এবং জলাবদ্ধ বিলে ঢালি পদ্ধতিতে সবজি ও মশলা জাতীয় ফসল উৎপাদন করে সাড়া ফেলেছে স্থানীয় কৃষি বিভাগ। টঙ্গীপাড়ার বালাডাঙ্গা গ্রামের পূবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জমিতে হচ্ছে সবজির এই আবাদ। নতুন এই পদ্ধতি চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষক। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। বিলের পানিতে বাঁশের খুঁটির উপর ঝুলছে বিশেষ পদ্ধতিতে বানানো ডালি। তার উপরে নেটে ঝুলছে লাউ, কুমড়া, শসা, ধুন্দুল, চিচিঙ্গা সহ নানা ধরনের সবজি। পতিত জমি চাষাবাদের আওতায় আনতে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উন্নয়ন প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা গ্রামের পূবের বিলে প্রধানমন্ত্রীর পৈতৃক জমিকে আবাদি জমিতে রূপ দেয় কৃষি বিভাগ। এছাড়া রাস্তার খাদে গোড়া পদ্ধতিতে মশলা জাতীয় ফসলও উৎপাদন হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। ডালি পদ্ধতিতে চাষ করা দেখলাম, তেল, সার, কীটনাশক এগুলো কিছুই লাগে না। বাঁশ মান দিয়ে এইগুলো করে খুব সুন্দর ফসল পাইছে, টাকা পয়সাও ভালো হয় এতে। ডালি পদ্ধতি যদি আরও চাষ করা যায় অনাবাদি জমিতে, তাহলে পাশাপাশি মাছ প্লাস হাঁস এবং সবজি সারা বছরই আমরা ফলন পাই। আগামীতে আমার নিজস্ব জমিতে ডালি পদ্ধতিতে চাষ করব। আর এভাবে চাষ করলে সারা বছরই ফসল পাওয়া যায়। প্রথম যে সময় আমরা কাজ শুরু করেছি একেবারে মরুভূমির মতো, মানে এখানে কোনো সবজি বলতে কিছু বা কোনো ফসল বলতে কিছু ছিল না। ডালি পদ্ধতির সবজি আবাদ গোপালগঞ্জে মডেল হিসেবে শুরু হয়েছে। খালের কচুরি ব্যবহার করে আমরা ভাসমান পদ্ধতিতে সবজি করতেছি, ওই কচুরি দিয়ে আমরা সার উৎপাদন করতেছি, রাস্তার দুই পাশে সবজি উৎপাদন করতেছি। ডালি পদ্ধতিতে যে সবজি চাষটা করা হচ্ছে এটা মডেল হিসেবে এই বছর কেবল শুরু করা হয়েছে। ডালি পদ্ধতিতে রাসায়নিক সার, কীটনাশক কিছুই লাগে না। এখন গোপালগঞ্জ সদর, এখন কোটালীপাড়া, এখন মোকসেদপুর, আপনি এখন যদি যান আমি এখন দেখাতে পারবো অন্য জায়গা, ওরা নিজেতে করছে মোটিভেশন। ডালি ও গোড়া পদ্ধতি এবং ভাসমান বেডে সবজি উৎপাদনে কৃষক লাভের মুখ দেখবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রোর কাজ, 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক করার পরিকল্পনা। নওগাঁ ও গাইবান্ধায় বন্যায় বাঁধ ভেঙে ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে অসংখ্য মানুষ। কর্মহীন দিন যাপন করায় অসুস্থ হচ্ছে প্রবীণ জনগোষ্ঠী, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ গঠনের পরামর্শ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।